একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি রাশেদা আক্তার গাজী, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা ইতিমধ্যেই জানো যে আমি যে কোর্সটা পড়াই তার কোড 117, এর অর্থাৎ সমাজবিজ্ঞান প্রথম পত্র, এর প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ নিয়ে আমি আলোচনা করছি। এই অধ্যায়ের আজকের আলোচনার বিষয় রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স। ইতিমধ্যে আমরা সমাজবিজ্ঞানের সাথে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক এবং পার্থক্য নিয়ে আলোচনা করেছি। আজ আমাদের আলোচনার বিষয় নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের রিলেশনশিপ বা সম্পর্ক এবং পার্থক্য, সাদৃশ্য বৈসাদৃশ্য। প্রথমেই আমরা বলি যে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান দুটিই হচ্ছে অপেক্ষাকৃত আধুনিক বিজ্ঞান। দুটি বিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক এবং বৈচিত্র্যময়, তবে এই বিজ্ঞান দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যোগাযোগ রয়েছে। আলোচ্য বিষয়বস্তু এবং উদ্দেশ্যের দিক থেকে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। দুটি গ্রিক শব্দের সমন্বয়ে ইংরেজি অ্যানথ্রোপোলজি শব্দটি গঠিত হয়েছে, যার বাংলা প্রতিশব্দ নৃবিজ্ঞান। গ্রিক শব্দ এর মধ্যে অ্যানথ্রোপোস যার অর্থ হচ্ছে মানুষ, আর লোগোস অর্থ যুক্তি অর্থাৎ বিজ্ঞানসম্মত আলোচনা। নৃবিজ্ঞান বলতে মূলত মানব জাতির আলোচনা, বিজ্ঞানসম্মত আলোচনাকেই বোঝানো হচ্ছে। তবে নৃবিজ্ঞানটিকে তিনটি ভাগে ভাগ করা হয় বিষয়বস্তু ভেদে। এর একটা অংশ আলোচনা করে দৈহিক নৃবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আরেকটা অংশ আলোচনা করে কালচারাল অ্যানথ্রোপোলজি বা সাংস্কৃতিক নৃবিজ্ঞান, এবং আরেকটি অংশ আলোচনা করে সোশ্যাল অ্যানথ্রোপোলজি বা সামাজিক নৃবিজ্ঞান। এই সামাজিক এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞানের আলোচনার বিষয়ের সাথে সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়ে অনেক সাদৃশ্য রয়েছে। দৈহিক নৃবিজ্ঞান আদিম মানুষের শারীরিক বৈশিষ্ট্যাবলী এবং সাম্প্রতিককালের আদিবাসী জনগোষ্ঠী নিয়ে আলোচনা করে। আর সাংস্কৃতিক নৃবিজ্ঞান আদিম মানুষের সাংস্কৃতিক উপকরণ অর্থাৎ আদিম মানুষের যে কালচার, প্রথা, রীতিনীতি, বিশ্বাস, সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি সমকালীন আদিবাসী অর্থাৎ বর্তমানে যে সকল আদিবাসী আছে আর সে সকল জনগোষ্ঠীর মধ্যে যে সকল কালচার তারা চর্চা করছে, সংস্কৃতি চর্চা করছে, সেগুলো নিয়ে আলোচনা করে। সামাজিক নৃবিজ্ঞান অতীত এবং বর্তমান সমাজের আদিম ও আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানবিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। সামাজিক নৃবিজ্ঞানে প্রাগৈতিহাসিক যুগের মানুষের সমাজ ব্যবস্থা, পারিবারিক কাঠামো, সামাজিক প্রথা, আচার অনুষ্ঠান ইত্যাদি আলোচনার বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ। সুতরাং দেখা যাচ্ছে আদিম মানুষের সভ্যতা এবং সংস্কৃতি নিয়েই মূলত নৃবিজ্ঞান আলোচনা করে। আর অন্যদিকে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের গড়া সমাজ, অর্থাৎ সমাজবিজ্ঞানে মানব সৃষ্ট সমাজ, সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠানসমূহের সামগ্রিক আলোচনা করা হয়। সুতরাং দেখা যাচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অনেকটুকু সাদৃশ্য রয়েছে। মানব জাতির জীবনধারার ইতিহাস এবং মানব সংস্কৃতি ও সভ্যতার আলোচনা নৃবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে, আর অন্যদিকে নৃবিজ্ঞানের এই আলোচনার বিষয়গুলো সমাজ বিজ্ঞান অনুশীলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাহলে দেখা যাচ্ছে যে উভয়ের বিষয়বস্তু অনেকাংশেই অভিন্ন। মানব সমাজের অতীত এবং বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপন করতে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান কাজ করে যাচ্ছে। সমাজবিজ্ঞানীরা নৃবিজ্ঞানের ভান্ডার হতে
বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকেন। আর এটি মনে রাখতে হবে যে অতীতকে বাদ দিয়ে যেমন বর্তমানকে বোঝা যায় না, তেমনি বর্তমানকে বাদ দিয়ে ভবিষ্যতের আলোচনাও করা যায় না। সেজন্য সমাজবিজ্ঞান যখন অতীতের সামাজিক সংগঠনের কথা আলোচনা করে, তখন তাকে নৃবিজ্ঞানের কাছে আসতে হয় অতীত নিয়ে যখন আলোচনা করতে যায়। নৃবিজ্ঞানের মৌল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ, আবার অসংখ্য মানুষের সমন্বয়ে সৃষ্টি হয়েছে যে সমাজ, সেটি হচ্ছে সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাই সমাজবিজ্ঞানের কাছেও নৃবিজ্ঞানীরা কম ঋণী নন। সমাজবিজ্ঞানীদের বিভিন্ন সিদ্ধান্ত নৃবিজ্ঞানীদের প্রভাবিত করে। তাছাড়া বিভিন্ন সামাজিক ঘটনাসমূহ জানতে হলে নৃবিজ্ঞানীকে সমাজবিজ্ঞানীদের দ্বারস্থ হতে হয়। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে নৃবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী একে অপরের দ্বারা উপকৃত হয়। এই বিষয়টি বিবেচনা করলে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। নৃবিজ্ঞানের যে শাখা আদি মানুষের ইতিহাস এবং তার সংস্কৃতি নিয়ে অধ্যয়ন করে, সে শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। একথা আগেও বলেছি। তো বর্তমান সমাজের সাথে অতীত সমাজে যে তুলনামূলক আলোচনার জন্য যে তথ্য এবং দরকার হয়, নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানকে সেগুলো দিয়ে সাহায্য করে। অনেকে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানকে একই বিদ্যার দুটি অঙ্গ বলে মনে করেন, কারণ সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সমাজ আর নৃবিজ্ঞানের বিষয়বস্তু হলো মানুষ। যেহেতু মানুষকে নিয়েই সমাজ, সেহেতু নৃবিজ্ঞানের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের অন্তর্গত। মূলত মানব সংগঠন এবং মানবীয় আচরণ সম্পর্কে জানার কৌতূহল রয়েছে এই দুটি বিজ্ঞানেরই। এই দুটি সামাজিক বিজ্ঞানী মানুষের আচরণ, সংগঠন, সম্পর্ক এগুলো নিয়ে গবেষণা করে। তাদের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যেও তাহলে মিল দেখা যায় এবং দৃষ্টিভঙ্গিও প্রায় অভিন্ন। সমাজের সামগ্রিক দিক থেকে আলোচনা করে সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান, আর নৃবিজ্ঞান বৃহৎ সমাজের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করে, অর্থাৎ একটা অংশ নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞান বর্তমানে তার দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে। বর্তমানে সাংস্কৃতিক নৃবিজ্ঞান আদিম সমাজ ছাড়াও আধুনিক শিল্পায়িত সমাজ এবং কৃষি সমাজের নানাবিধ সমস্যা এবং জনসংখ্যা সম্পর্কিত সমস্যা নিয়েও গবেষণা করছে। ফলে বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে। যেহেতু এদের আলোচনার ক্ষেত্র এবং বিষয়বস্তু অনেক ক্ষেত্রে এক এবং অভিন্ন, এবং উভয়ের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যেও মিল রয়েছে, সেহেতু সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান একে অপরের গবেষণা কর্ম থেকে অধিক জ্ঞান অর্জন করতে পারে। আর এত সাদৃশ্য থাকার পরও কিছু তাদের মধ্যে পার্থক্যও দেখা যায়। যেমন নৃবিজ্ঞানীগণ আদি মানব সংস্কৃতি এবং নিরক্ষর মানব সমাজের মধ্যে তাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখে এবং গবেষণা সীমাবদ্ধ রাখে, অর্থাৎ নিরক্ষর এবং আদি মানব। আর সমাজবিজ্ঞান আলোচনা করে সুসভ্য সমাজের বিভিন্ন অংশ, যেমন পরিবার, সামাজিক পরিবর্তন, সামাজিক সমস্যা, অর্থাৎ আধুনিক সমাজ নিয়ে আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা করে থাকে। সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে যথেষ্ট সামঞ্জস্য থাকলেও উভয় বিজ্ঞান মানুষ এবং সমাজের গবেষণা করে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতির মাধ্যমে। সমাজবিজ্ঞানীরা গবেষণার ক্ষেত্রে যে সকল পদ্ধতি ব্যবহার করে, যেমন সেগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক পদ্ধতি, জরিপ পদ্ধতি, এছাড়া অন্যান্য বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। আর নৃবিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ পদ্ধতি। এই পদ্ধতিটা কেমন? এটাকে এক নৃতাত্ত্বিক পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে কাজ করতে গেলে গবেষককে যে এলাকায় কাজ করবেন সেখানে গিয়ে দীর্ঘদিন অবস্থান করতে হয়, সেই এলাকার বাসিন্দাদের সাথে মিলেমিশে থেকে দীর্ঘদিন সেখানে অবস্থান করে তথ্য সংগ্রহ করতে হয়। ফলে নৃবিজ্ঞান গবেষণায় প্রাপ্ত ফলাফল অনেক বেশি গ্রহণযোগ্য বলে অনেকে মনে করেন। এ কারণেই
সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানীরা এ পদ্ধতি বর্তমানে ব্যবহার করে আসছেন। নৃবিজ্ঞানীগণ গবেষণা করেন অণু পর্যায়ে অর্থাৎ মাইক্রো লেভেলে, ছোট জায়গায়। অন্যদিকে সমাজবিজ্ঞানীগণ গবেষণা করেন বৃহদায়তন পর্যায়ে অর্থাৎ ম্যাক্রো লেভেলে। যেমন উদাহরণ দিলে বলা যায় যে সমাজবিজ্ঞানীরা হয়তো সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে গবেষণা করবেন। সেক্ষেত্রে গবেষণা করতে গিয়ে তিনি বাংলাদেশের কয়েকটা জেলার গ্রাম থেকে তথ্য সংগ্রহ করে সামাজিক স্তরবিন্যাসের একটা রূপরেখা প্রদান করবেন। কিন্তু নৃবিজ্ঞানীরা একটা গ্রামের উপর যখন গবেষণা করে স্তরবিন্যাস বা গবেষণা করবেন, তখন শুধু একটা গ্রামের উপরেই তাদের গবেষণাটা সীমাবদ্ধ রাখবেন এবং একটা গ্রামেরই ক্ষমতা কাঠামোর স্তরবিন্যাসের চিত্র তুলে ধরবেন। তো এই কারণে তাদের গবেষণার দলিলাদি অনেক বেশি উন্নত মানের। পরিসংখ্যান ব্যবহারের ক্ষেত্রে সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীদের মধ্যে পার্থক্য রয়েছে। সমাজবিজ্ঞানীরা তাদের গবেষণায় যথেষ্ট পরিমাণ পরিসংখ্যান ব্যবহার করতে পারেন, কিন্তু নৃবিজ্ঞানীরা তাদের গবেষণায় তত বেশি পরিসংখ্যান ব্যবহার করতে পারেন না। তাদের গবেষণা বেশিরভাগই বর্ণনামূলক হয়ে থাকে। এবার আমি আলোচনা করব ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞান উৎপত্তিগতভাবে ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এ কারণে তাদের মধ্যে যেমন সাদৃশ্য রয়েছে তেমনি কিছু বৈসাদৃশ্য রয়েছে। সম্পর্কগুলোর মধ্যে প্রথমটি দেখো, ইতিহাস সমাজবিজ্ঞানকে বিভিন্ন তথ্য এবং তত্ত্ব সরবরাহ করে। সমাজবিজ্ঞান তথ্য সংগ্রহের জন্য অনেকাংশে ইতিহাসের উপর নির্ভরশীল। ইতিহাসের মাধ্যমে যে প্রাপ্ত উপাত্ত সমূহকে সমাজবিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে একটি সমাজতাত্ত্বিক কাঠামো দাঁড় করান। আর মানব সমাজে সংঘটিত সব ধরনের ঘটনার বিবরণ ইতিহাসে ধারাবাহিকভাবে পাওয়া যায়। আর অন্যদিকে সমাজবিজ্ঞানও মানব সমাজের উৎপত্তি, বিবর্তন, বিকাশ সম্পর্কে বর্ণনা প্রদান করেন। এই বর্ণনা প্রদানকারে সমাজবিজ্ঞান যখন বিভিন্ন ধরনের সমাজের মধ্যে তুলনা করতে যায়, তখন তাকে ইতিহাসের দ্বারস্থ হতে হয়। তাছাড়া ইতিমধ্যে সমাজবিজ্ঞানের একটি শাখা রয়েছে যা ঐতিহাসিক সমাজবিজ্ঞান নামে পরিচিত। এই ঐতিহাসিক সমাজবিজ্ঞানের জন্য এমন সব তথ্যের প্রয়োজন হয়ে পড়ে যেসব তথ্য কেবলমাত্র ঐতিহাসিকগণই সরবরাহ করতে পারেন। উভয় বিষয়ের মধ্যকার সম্পর্ক সাহায্য সহযোগিতার সম্পর্ক। সমাজস্থ মানুষের জীবনধারার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞানার্জনে সমাজবিজ্ঞানীদেরকে বস্তুনিষ্ঠ ইতিহাসের সাহায্য নিতে হয়। একইভাবে ইতিহাসের বিষয়বস্তু সঠিকভাবে অনুধাবন করার জন্য ইতিহাসবিদদেরকেও সমাজবিজ্ঞানের সহায়তা নিতে হয়। এ প্রসঙ্গে ইবনে খালদুন বলেন, ইতিহাস রচনার পূর্বে ইতিহাস বেক্তাদের সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, নইলে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা সম্ভব নয়। অর্থাৎ উভয় বিষয়ের মধ্যে সম্পর্ক হলো সাহায্য সহযোগিতার সম্পর্ক। ৩. অভিন্ন আলোচনার বিষয়। ইতিহাস হলো মানব সমাজের অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ দেয়, আর অন্যদিকে মানব সমাজের পারস্পরিক সম্পর্কের সামগ্রিক পাঠ করে সমাজবিজ্ঞান। সেদিক থেকে সমাজবদ্ধ মানুষ নিয়ে উভয়ের আলোচনা। এ কারণে উভয়ের মধ্যে যেমন পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান, তেমনি একে অন্যের পরিপূরকও বটে। ইতিহাসবিদ্যার গবেষণা সমাজবিজ্ঞান গবেষণার পরিপূরক। ইতিহাস চর্চার প্রধান ৩টি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয় ইতিহাস চর্চার ক্ষেত্রে। একটা হচ্ছে ঘটনার যথাযথ বর্ণনা প্রদান করা, আর দ্বিতীয় হচ্ছে বর্ণিত ঘটনার ব্যাখ্যা করা, তৃতীয়টি হচ্ছে ঘটনাটি সৃষ্টি হওয়ার পেছনে কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করা। সমাজবিজ্ঞান তার আলোচনায় ইতিহাসের এই দিককে, অর্থাৎ এই যে কার্যকারণ সম্পর্ক, এটিকে সমৃদ্ধ করতে সাহায্য করে। অর্থাৎ কোন পরিবেশ থেকে ঘটনাটি সৃষ্টি হয়েছে
তার সামাজিক পরিবেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করেন। অতীত এবং বর্তমানের মধ্যে সেতু বন্ধন রচনা করে। আজকের সমাজ আগামীতে অতীত সমাজে পরিণত হবে। তাই সমাজবিজ্ঞানীর বর্তমান সমাজ বিশ্লেষণ আগামী দিনের জন্য ঐতিহাসিকের কাছে আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে। অর্থাৎ সমাজবিজ্ঞানীরা আজকে যে সমাজের নিয়ে গবেষণা করছেন, বিশ্লেষণ করছেন, আগামীতে সেটি ইতিহাস হয়ে যাবে, ইতিহাসের একটা বিষয় হয়ে যাবে। সেদিক থেকে বিচার করলে একজন ঐতিহাসিক সমাজবিজ্ঞানীর কাছে ঋণী। অর্থাৎ তারা একে অপরের গবেষণা দ্বারা অতীত এবং বর্তমানের মধ্যে একটা সেতু বন্ধন রচনা করে। বর্তমানেই যেহেতু মুহূর্তের মধ্যে অতীত হয়ে যায়, তাই ইতিহাসবিদগণ বর্তমান ঘটনা প্রবাহ যা সমাজবিজ্ঞানের আলোচনা বিষয় তা আগ্রহ ভরে পর্যবেক্ষণ করেন। ইতিহাস হচ্ছে অতীত ঘটনাবলীর বিবরণ। অতীতের ঘটনাবলীকে ধারাবাহিকভাবে সাজিয়ে সেই বিষয়টিকে তারা অর্থবহ করে তোলেন। এটাই হচ্ছে ইতিহাসের উদ্দেশ্য। অতীতের সমাজ, সংস্কৃতি, মানুষের বিকাশ ইত্যাদি সম্পর্কে জানতে তাই একজন সমাজবিজ্ঞানীকে ইতিহাসের দ্বারস্থ হতে হয়। অন্যদিকে সমাজবিজ্ঞান মূলত সমাজ যে বর্তমান সমাজের দর্পণ বলা হয় এটাকে। এই বর্তমানই একসময় অতীত হয়ে যাবে এবং ইতিহাসের বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর উপাদানে পরিণত হবে। আজকে সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়টি দেখা যাবে একসময় ইতিহাসের আলোচনার বিষয় হয়ে যাবে। অনেক সময় কোনো তথ্যের অভাব ঘটলে ঐতিহাসিকগণ গবেষণার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ইতিহাসকে সমৃদ্ধ করে তোলেন। এক্ষেত্রে অতীতের সমাজবিজ্ঞান এবং সমাজতাত্ত্বিক যে নিদর্শন রয়েছে সেগুলো এক্ষেত্রে ভূমিকা পালন করে বা এক্ষেত্রে তাকে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায় যে ইরফান হাবিবের একটি গ্রন্থ আছে মুঘল ভারতের কৃষি ব্যবস্থা। এই মুঘল ভারতের কৃষি ব্যবস্থা এই গ্রন্থটি বর্তমানে একটা সমাজ গবেষণার একটা মূল্যবান দলিল, যেটি ঐতিহাসিকদের কাছে ঐতিহাসিক গবেষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার হিসেবে বিবেচিত হতে পারে। ব্যাখ্যা বিশ্লেষণের সাদৃশ্যতা। সমাজবিজ্ঞানের জনক অগাস্কুত সমাজবিজ্ঞান অধ্যয়নে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছেন। এমনকি ইবনে খালদুনও ইতিহাসের গতি প্রকৃতি নির্ধারণে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দিয়েছেন। তাহলে সমাজবিজ্ঞান এবং ইতিহাসের ঘনিষ্ঠ সম্পর্কের মূলে এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, যেমন উভয়ের বিষয়ই সমাজস্থ মানুষের জীবন প্রণালী নিয়ে আলোচনা করে, উভয়ই মানব সমাজ নিয়ে আলোচনা করছে। এটা অভিন্ন দৃষ্টিভঙ্গিতেও হতে পারে, আবার ভিন্ন দৃষ্টিভঙ্গিতেও হতে পারে, তবে পরস্পরের সহযোগিতা অনস্বীকার্য। যেমন পলাশির যুদ্ধ, 1947-এর দেশ বিভাগ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোর যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে ইতিহাস এবং সামাজিক ইতিহাস পরস্পরকে তথ্য দিয়ে সাহায্য করে এবং পরস্পরের উপর নির্ভরশীল থাকে। পার্থক্য। নিবিড় সম্পর্ক থাকা সত্ত্বেও ইতিহাস এবং সমাজবিজ্ঞান এক এবং অভিন্ন নয়, এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্যটা হচ্ছে একটি হচ্ছে নবীন বিজ্ঞান আর একটি হচ্ছে প্রবীণ বিজ্ঞান। সমাজবিজ্ঞান একটি নবীন সামাজিক বিজ্ঞান, আর ইতিহাস সে তুলনায় তার যাত্রা শুরু হয়েছে অনেক আগে। মানুষের চিন্তার সূচনা কাল হতে ইতিহাসের সময়কাল শুরু হয়েছে। তাহলে ইতিহাস হচ্ছে একটি প্রবীণ সামাজিক বিজ্ঞান। বর্ণনামূলক এবং বিশ্লেষণধর্মী। ইতিহাস হচ্ছে বর্ণনামূলক সামাজিক বিজ্ঞান। ইতিহাসকে ধারাবাহিকভাবে একজন রাজা বাদশার কাহিনীকে তার সিংহাসনে বসা থেকে শুরু করে পতন পর্যন্ত বিভিন্ন যুদ্ধ বিগ্রহ ধারাবাহিকভাবে বর্ণনা করে থাকে। আর সমাজবিজ্ঞান হচ্ছে বিশ্লেষণধর্মী, অর্থাৎ কোনো ঘটনার পেছনে কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা বিশ্লেষণ করে সেই ঘটনাটাকে তুলে ধরে। অতীত বনাম বর্তমান সমাজ নিয়ে আলোচনা করে। ইতিহাস মূলত অতীতের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখে,
সরকার, রাজা বাদশাহ, তাদের উত্থান পতন, তাদের শাসনকাল, তাদের যুদ্ধ জয়ের ইতিহাস, তারিখ, সন ইত্যাদি বিষয়কে তারা গুরুত্ব দিয়ে আলোচনা করে। আর সমাজবিজ্ঞান মূলত বর্তমান সময়ের দিকেই বেশি আলোকপাত করে। উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে। স্থানকালের প্রেক্ষাপটে দেখা যায় যে বিভিন্ন ঘটনার পর্যায়ক্রম পর্যালোচনা করাই হচ্ছে ইতিহাসের উদ্দেশ্য, অর্থাৎ অন্যদিকে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো ঘটনাবলীর মধ্যকার কার্যকারণ সম্পর্ক এবং আন্তঃমানবিক সম্পর্ক। এবার আমি আলোচনা করছি মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। মনোবিজ্ঞানের লক্ষ্য হচ্ছে সমাজের প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ বা ব্যক্তিত্বকে বিশ্লেষণ করা। আর অন্যদিকে তাহলে দেখছো সমাজবিজ্ঞানের আলোচনা, মনোবিজ্ঞানের আলোচনা হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব, পার্সোনালিটিকে নিয়ে সে আলোচনা করবে। আর সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর, ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের, ব্যক্তির সঙ্গে সমাজের সম্পর্কগুলো কেমন, সম্পর্কগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করাই হচ্ছে এর উদ্দেশ্য। যেহেতু ব্যক্তির আচরণ ও ব্যক্তিত্ব সামাজিক সম্পর্ক বা মিথস্ক্রিয়ার ফলে গড়ে ওঠে, অর্থাৎ একজন মানুষের পারস্পরিক সম্পর্কের উপরে ভিত্তি করে একটা মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে। অর্থাৎ ব্যক্তির আচরণ এবং ব্যক্তিত্ব বা মনোভাব সেই ব্যক্তির পরিবার, বিদ্যালয়, বিভিন্ন সামাজিক সংঘ, ধর্ম ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। এ কারণে মনোবিজ্ঞান ব্যক্তির আচরণ, মনোভাব ও ব্যক্তিত্ব ইত্যাদি পাঠে সমাজবিজ্ঞানের অভিজ্ঞতাকে কাজে লাগায়। ঠিক একইভাবে সমাজবিজ্ঞানীকেও ব্যক্তির মনোভাব, দৃষ্টিভঙ্গি, ব্যক্তিত্ব ইত্যাদি পাঠে মনোবিজ্ঞানের সাহায্য নিতে হয়। একজন সমাজবিজ্ঞানীকে মনোবিজ্ঞানে জ্ঞান রাখতে হয় বলেই বর্তমানে সমাজবিজ্ঞানে সমাজ মনোবিজ্ঞান বলে একটি কোর্স পড়ানো হচ্ছে। পারস্পরিক নির্ভরশীলতা। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ, আর মানুষ হচ্ছে সেই সমাজের সদস্য। আর এই মানুষের আচরণ অধ্যয়ন করে মনোবিজ্ঞান। সুতরাং এই দিক থেকে বিচার করলে সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। মানুষ যখন দলবদ্ধ হয়ে সমাজ সৃষ্টি করেছে, তখন সমাজকে টিকিয়ে রাখার জন্য মানুষ তার ইচ্ছার কিছু অংশ বিসর্জন দিয়েছে। ফলে গড়ে উঠেছে সভ্য সমাজ। আর এই সভ্য সমাজের নানাবিধ বিষয় আছে যা অধ্যয়ন এবং গবেষণা করতে হলে সমাজবিজ্ঞানকে মনোবিজ্ঞানের উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করতে হয়। যেমন আধুনিক মানুষের আবেগ অনুভূতি জানতে হলে, জনমত, প্রেষণা ইত্যাদি নিয়ে বুঝতে হলে তাকে মনোবিজ্ঞানের কাছে আসতে হয়। এছাড়া সমাজবিজ্ঞানও মনোবিজ্ঞানের মতো মানুষের আচার আচরণ নিয়ে গবেষণা করে। তবে মানুষের আচার আচরণের শুধু সামাজিক প্রেক্ষাপট নয়, বরং মানুষের আচরণের অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট নিয়েও আলোচনা করে সমাজবিজ্ঞান। তাই মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পৃক্ততা এত বেশি। শুধু সম্পৃক্ততা আছে তাই নয়, মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের কিছু কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন পরিধিগত পার্থক্য রয়েছে। সমাজবিজ্ঞানীরা মানুষের সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে মানব সমাজকে বিশ্লেষণ করে, আর অন্যদিকে মনোবিজ্ঞান ব্যক্তির মানসিক গঠন বিচার বিশ্লেষণ করে। অর্থাৎ ব্যাপক সমাজবিজ্ঞানের পরিধি হচ্ছে ব্যাপক, আর মনোবিজ্ঞানের পরিধি হচ্ছে ক্ষুদ্র বা সীমাবদ্ধ। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে। মনোবিজ্ঞানীদের আগ্রহ বা দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয় ব্যক্তির উপর। একজন ব্যক্তিকে কেন্দ্র করেই তার যত সব গবেষণা বা আগ্রহ। আর অন্যদিকে সমাজবিজ্ঞানীদের দৃষ্টি পরিলক্ষিত হয় গোটা সমাজের উপর। এলাকা আলাদা আলাদা, অর্থাৎ তাদের গবেষণার এলাকাটা, ফিল্ড আলাদা আলাদা। মানুষের আচার আচরণ ও চিন্তা চেতনা ইত্যাদি বিচার বিশ্লেষণের বিষয়ে মনোবিজ্ঞানীদের আগ্রহ এবং উৎসাহ পরিলক্ষিত হয়। আর অন্যদিকে সমাজবিজ্ঞানের মূল উপযোগ্য বিষয় হচ্ছে মানুষের সামাজিক সম্পর্ক। অর্থাৎ মনোবিজ্ঞানীরা আলোচনার ক্ষেত্রে
প্রাধান্য দেয় সাবজেক্টিভ বা ভাবগত দিকে, আর অন্যদিকে সমাজবিজ্ঞান তার আলোচনার ক্ষেত্রে জোর দেয় অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠতার উপর। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অধ্যায়ে। এই অধ্যায় আমাদের শেষ হয়ে